সবাই ভালো আছেন। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর। ভেক্টর হচ্ছে এক প্রকার রাশি। তো প্রথমে আমরা রাশি সম্পর্কে জানি, তারপর আমরা ভেক্টর সম্পর্কে আলোচনা করব। রাশি হচ্ছে এই পৃথিবীতে যা কিছু, যে সকল কিছু আসলে পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলে থাকি। তো এই রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে ওই সকল রাশি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেই ধরনের রাশিকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। যেমন উদাহরণ হচ্ছে কি দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, এই সকল রাশি হচ্ছে স্কেলার রাশি। এগুলোকে প্রকাশ করার জন্য আমরা শুধুমাত্র মান ব্যবহার করলে চলে, দিকের প্রয়োজন হয় না। যেমন দৈর্ঘ্য, আমরা যদি বলি যে এই রাস্তাটা হচ্ছে 2 কিলোমিটার পাড়ি দিতে হবে, তখন আমরা শুধুমাত্র 2 কিলোমিটার বললেই হয়। তো সেই ক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন হয় না, তো মান দিয়ে আমরা দৈর্ঘ্যকে প্রকাশ করতে পারি। অথবা ভর, আমরা যদি বলি যে লোকটির ওজন হচ্ছে 50 কেজি, তো সেটা শুধুমাত্র মান দিয়েই আমরা বোঝাতে পারি। তো একইভাবে দ্রুতি, কাজ, এগুলো হচ্ছে স্কেলার রাশি। তারপর আমরা আসি হচ্ছে ভেক্টর রাশিতে। ভেক্টর রাশি হচ্ছে ওই সকল রাশি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। যেমন আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো হচ্ছে বল, সরণ, ওজন, বেগ, এই সকল রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন বল, যদি আমরা বলের কথা বলি যে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের দিকও বলে দিতে হবে যে কত অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলকে আমরা দিক হিসেবে জানি যে কত অ্যাঙ্গেলে বা কোন দিকে বলটা প্রয়োগ করা হয়েছে। যদি সরণ বলি যে কতটুকু সরণ হয়েছে, যদি বলি 10 মিটার সরণ হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে কোন দিকে 10 মিটার সরণ হয়েছে। এবার বেগ, বেগের কথা বললে সেই ক্ষেত্রে আমাদের বলে দিতে হবে যে 10 কিলোমিটার পার আওয়ার উত্তর দিকে চলছে বা দক্ষিণ দিকে চলছে, সেই ক্ষেত্রে দিকটাও আমাদের বলে দিতে হবে। তো ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। এই ভেক্টর রাশি, আমরা ভেক্টরের রূপ এখন দেখবো যে ভেক্টরকে আসলে কিভাবে প্রকাশ করা হয়। ভেক্টরকে তীর চিহ্ন, সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। তো এই সরলরেখার এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে পাদবিন্দু, এবং শেষের এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু, এবং এই রেখা দ্বারা ভেক্টরকে প্রকাশ করা হয়। যেমন এটা দ্বারা আমরা দিকও বুঝতে পারি এবং হচ্ছে দৈর্ঘ্যটাও উল্লেখ করে দিতে পারি। যদি এটা ও হয়, তাহলে এটা যদি এ হয়, তখন আমরা বলতে পারবো যে, এবং ধরি যে এটা একটা সরণ ভেক্টর, তো এর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তখন আমরা বলতে পারবো হচ্ছে যে ও এ একটি ভেক্টর আছে যার মান হচ্ছে 5 মিটার এবং যার দিক হচ্ছে ও থেকে এ এর দিকে। তো এই ধরনের এই সরল রেখা দ্বারা তীর চিহ্ন জনিত, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভেক্টরের রূপ বা ভেক্টর প্রকাশ করা হয়। তো ভেক্টরকে নোটেশন করা হয় হচ্ছে, উপরে আমরা চাইলে একটা হচ্ছে তীর চিহ্ন দিতে পারি, অথবা উপরে একটা দাগ দিতে পারি, অথবা এইভাবে ভেক্টরকে প্রকাশ করা যেতে পারে, নিচে একটা দাগ দিয়ে। এই তিন ভাবে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। তো এখন আমরা দেখবো হচ্ছে ভেক্টর দিয়ে কি কি কাজ করা হয়। সেটা হচ্ছে ভেক্টরের, আমরা দুইটা ভেক্টরকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এবং গুণনেরও ভেক্টরের দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। ডট গুণন, এখানে একটা ডট দিয়ে তখন আমরা বোঝাই, আর এখানে ক্রস দিয়ে ক্রস গুণনটা বোঝাই। এই ডট বি, এটার মানে হচ্ছে এবি cos থিটা। এই সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আর এই ক্রস বি ইকুয়াল টু হচ্ছে এবি sin থিটা। তো এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমরা যখন দুইটা ভেক্টরের যোগ করব অথবা বিয়োগ করব, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভেক্টর দুইটা অবশ্যই সমজাতীয় হতে হবে। সমজাতীয় না হলে তখন আমরা ভেক্টরের যোগ বা বিয়োগ করতে পারবো না। সমজাতীয় বলতে কি, আমরা বলের সাথে বলের যোগ করতে পারবো, অথবা সরণের সাথে সরণের যোগ করতে পারবো, কিন্তু বলের সাথে সরণের যোগ করতে পারবো না, কারণ বল এক ধরনের ভেক্টর রাশি, সরণ আরেক ধরনের ভেক্টর রাশি। তা আমাদের যোগ বা বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে ভেক্টর দ্বয় অবশ্যই সমজাতীয় হতে হবে, সেম ভেক্টর হতে হবে। আমরা এখন ভেক্টরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা যে ভেক্টরটি দেখতে পাই সেটি হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর বলা হয় হচ্ছে ওই সকল ভেক্টরে যেটার পাদবিন্দু হচ্ছে
নির্দিষ্ট করা নয়, মানে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ভেক্টরটা আঁকা যাবে, ওই ধরনের ভেক্টরকে বলা হয় হচ্ছে স্বাধীন ভেক্টর। তারপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে সেই ধরনের ভেক্টর যে সকল ভেক্টর আঁকার জন্য আমার পাদবিন্দুটা নির্দিষ্ট করা থাকে, যে আমি চাইলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ভেক্টরটা আঁকতে পারবো না, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ভেক্টরটা আঁকতে হবে, সেই ধরনের ভেক্টরকে বলা হয় হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তারপর আসি সদৃশ ভেক্টরে। সদৃশ ভেক্টর হচ্ছে ওই ধরনের ভেক্টর যে দুই বা ততোধিক ভেক্টর যদি সমজাতীয় হয় কিন্তু অসমান এবং একই দিকে ক্রিয়া করে, ওই ধরনের ভেক্টরকে আমরা বলবো হচ্ছে সদৃশ ভেক্টর। যেমন আমরা চিত্রের মাধ্যমে দেখি যে এখানে একটা ভেক্টর আছে a, আর এই একটা ভেক্টর b। এখানে a এবং b দুইটা ভেক্টর হচ্ছে একই দিকে কাজ করছে এবং দুইটা হচ্ছে সমজাতীয় ভেক্টর এবং দুইটা হচ্ছে অসমান। তো এই ধরনের ভেক্টরকে আমরা বলবো হচ্ছে সদৃশ ভেক্টর। তারপর আমরা দেখি হচ্ছে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর হচ্ছে সেই ধরনের ভেক্টর যেটা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি সমজাতীয় হয় কিন্তু তারা পরস্পর অসমান এবং সেই সাথে তারা হচ্ছে পরস্পর বিপরীত দিকে কাজ করবে, তো সেই ধরনের ভেক্টরকে বলবো হচ্ছে বিসদৃশ ভেক্টর। অনেকটা সদৃশ ভেক্টরের বিপরীত। তা আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি যে একটা ভেক্টর a যদি এদিক কাজ করে এবং b যদি এদিক কাজ করে, তো এখানে দেখা যাচ্ছে a এবং b হচ্ছে দুইটা সমজাতীয় ভেক্টর এবং দুইটা অসমান ভেক্টর, আর দেখা যাচ্ছে এরা পরস্পর হচ্ছে বিপরীত দিকে কাজ করছে। তো আমরা a এবং b কে বলতে পারবো হচ্ছে এরা পরস্পর বিসদৃশ ভেক্টর। তারপর আমরা আসি সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর হচ্ছে ওই ধরনের ভেক্টর যে সকল ভেক্টরের মান শূন্য নয়, সেই ধরনের সকল ভেক্টরকে বলা হয় হচ্ছে সঠিক ভেক্টর। তারপর আসি নাল বা শূন্য ভেক্টরে। নাল বা শূন্য ভেক্টর হচ্ছে সেই ধরনের ভেক্টর যেই ভেক্টরগুলোর মান হচ্ছে শূন্য। তো এগুলোর ক্ষেত্রে মান যেহেতু শূন্য, সেই ক্ষেত্রে আসলে দিকটা ম্যাটার করে না। তো যে সকল ভেক্টরের মান হচ্ছে শূন্য সেই ধরনের ভেক্টরকে আমরা নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর হিসেবে চিহ্নিত করতে পারি। তারপর যেটা আসে সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই মান একই হয় বা মান যদি সমান হয় এবং দিকও যদি একই দিকে থাকে, সেই ধরনের ভেক্টরকে আমরা বলে থাকি হচ্ছে সমান ভেক্টর। যেমন আমরা একটা ভেক্টর নিলাম হচ্ছে a, আর একটা ভেক্টর যদি নেই একই জাতীয় এবং একই সমান যদি এবং একই দিকে যদি আরেকটা ভেক্টর নেই b, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে a ইকুয়াল টু b। তার মানে a আর b তখন আমরা বলতে পারবো হচ্ছে সমান ভেক্টর, কারণ এদের মান সমান এবং মানে দৈর্ঘ্য সমান এবং হচ্ছে তাদের ডিরেকশনও একই দিকে। এখন আমরা যদি এখানে আরেকটা ভেক্টর নেই c, যেটা হচ্ছে a এর সমান এবং হচ্ছে তার ডিরেকশনে a এর দিকে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে a ইকুয়াল টু c। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমরা চাইলে যেহেতু a ইকুয়াল টু c, তার মানে আমরা চাইলে a কে এখানে স্থানান্তরিত করতে পারি। তো তবে এই ক্ষেত্রে শর্ত কি? শর্ত হচ্ছে ওই ভেক্টরের সমজাতীয় হতে হবে এবং মান এবং দিক এই দুইটাও সেম হতে হবে, অর্থাৎ মান এক হতে হবে এবং হচ্ছে ডিরেকশনও একই দিকে হতে হবে। তো তখন আমরা চাইলে একটা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবো। যেমন এই মার্কারটা যদি আমরা মান এবং ডিরেকশন সেম রাখি তাহলে এটাকে অন্য জায়গায় আমরা স্থানান্তর করতে পারবো। তো এইভাবে সমান ভেক্টর হচ্ছে সেটা যেটা মান এবং দিক হচ্ছে সেম এবং ডিরেকশন একই। তারপর আছে হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর হচ্ছে ওই ধরনের ভেক্টর যে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি মান যদি একই হয় কিন্তু তাদের ডিরেকশন যদি বিপরীত হয়, তখন ওই ধরনের ভেক্টরকে আমরা বলবো হচ্ছে বিপরীত ভেক্টর। যেমন একটা ভেক্টর যদি a এদিকে হয় এবং b একটা ভেক্টর একই মানের কিন্তু হচ্ছে তাদের ডিরেকশন হচ্ছে ভিন্ন, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে a এবং b হচ্ছে পরস্পর বিপরীত ভেক্টর। এরপর আসে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ মানে হচ্ছে আসলে ইনভার্স। যেমন একটা ভেক্টর যদি হয় 5i এবং অপর আরেকটি ভেক্টর যদি হয় হচ্ছে 1/5i, তো তখন আমরা বলতে পারবো হচ্ছে যে a এবং b হচ্ছে পরস্পর বিপ্রতীপ ভেক্টর, কারণ এখানে a এর ইনভার্সই হচ্ছে b, তাহলে a এবং b পরস্পর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তারপর যেটা আসে সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর হচ্ছে সেই ধরনের ভেক্টর যে একটা তলে যদি একটা সমতলে যদি অনেকগুলো ভেক্টর আঁকা যায় একই সমতলে, তো সেই ধরনের ভেক্টরগুলোকে আমরা বলবো হচ্ছে সমতলীয় ভেক্টর। একক ভেক্টর হচ্ছে সেই ধরনের ভেক্টর যে ভেক্টরগুলা যেই ভেক্টরকে যদি আমরা a এর একক ভেক্টর বের করতে চাই
তো সেই ক্ষেত্রে আমরা একক ভেক্টর সেটাকে বলবো যে যদি a ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরকে স্মল লেটার এবং উপরে টুপি দিয়ে প্রকাশ করা হয়। তো এর মানে হচ্ছে a এর একক ভেক্টর। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করব? সেই ক্ষেত্রে বের করব হচ্ছে a ভেক্টর দিয়ে আমরা তার মান বের করে মান দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে a এর একক ভেক্টর। তো এই যে মান সেটা হচ্ছে ভেক্টরের দুই পাশে ভেক্টরকে যদি মডুলাস দ্বারা প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে আমরা এটা বুঝি হচ্ছে ভেক্টরের মান প্রকাশ করা। এইভাবে ভেক্টরের মান প্রকাশ করা হয়। তারপর আমরা আসি হচ্ছে অবস্থান ভেক্টরে। অবস্থান ভেক্টর হচ্ছে যে কোনো বিন্দুর অবস্থান বোঝানোর জন্য যেই ভেক্টর প্রয়োজন হয় সেই ধরনের ভেক্টরকে আমরা বলে থাকি হচ্ছে অবস্থান ভেক্টর। যেমন এখানে যদি আমরা একটা পয়েন্ট নেই তো সেই ক্ষেত্রে এই পয়েন্টের অবস্থান বোঝানোর জন্য মূল বিন্দু, অবশ্যই কথাটা মনে রাখতে হবে, মূল বিন্দুর সাপেক্ষে এই পয়েন্টের অবস্থান বোঝানোর জন্য যে ভেক্টরটা দিয়ে প্রকাশ করা হয় সেই ভেক্টরকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর। যেমন মূল বিন্দু থেকে এই পয়েন্টের দিকে যদি আমরা একটা রেখা টানি তাহলে এই রেখাটাকে বলবো হচ্ছে, যেমন এটা যদি ও হয় এবং পয়েন্টটা যদি পি হয় তখন এই ওপি টাকে আমরা বলবো হচ্ছে একটা অবস্থান ভেক্টর, যেটা কিনা পি বিন্দুর অবস্থান নির্দেশ করতেছে। এই অবস্থান ভেক্টরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, যেটা হচ্ছে ওপি। এই দুই দৈর্ঘ্যটাকে আমরা ব্যাসার্ধ হিসেবে বলে থাকতে পারি। এই দূরত্ব ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে আর। এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, যেটা হচ্ছে অথবা অবস্থান ভেক্টর, যা কোনো বিন্দুর অবস্থানকে নির্দেশ করে। তারপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর হচ্ছে আসলে অবস্থান, দুইটা অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে সরণ ভেক্টর। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি যে আমরা দুইটা অবস্থান ভেক্টর নেই, এদিকে আমরা নিলাম হচ্ছে ইনিশিয়াল একটা অবস্থান ভেক্টর আর আই, আর এখানে একটা ভেক্টর নিলাম ফাইনাল ভেক্টর আর এফ। এই দুইটার যে পার্থক্য, পয়েন্টের অবস্থান ভেক্টর বলতে আমরা কি দেখলাম একটা, যে অবস্থানের কোন পয়েন্টের অবস্থান নির্দেশ করা হয় যে ভেক্টর দিয়ে। তাহলে এখানে আর আই এই পয়েন্ট নির্দেশ করতেছে এবং আর এফ হচ্ছে এই পয়েন্টটা নির্দেশ করতেছে। তো এই দুইটা পয়েন্টের যে পরিবর্তন সেটাকে আমরা বলবো হচ্ছে সরণ ভেক্টর। তাহলে পরিবর্তন কোনটা? পরিবর্তন হচ্ছে এইটা, এবং এটা ডিরেকশন হচ্ছে এদিকে। তো তখন এটাকে আমরা, যেহেতু এটা দুইটা অবস্থান ভেক্টরের পরিবর্তন, সেক্ষেত্রে এটাকে ডেল আর দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে সরণ ভেক্টর কত হবে? সরণ ভেক্টর হচ্ছে ডেল আর। তো এখান থেকে ডেল আর ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এফ মাইনাস আর আই, অর্থাৎ ফাইনাল অবস্থান ভেক্টর মাইনাস ইনিশিয়াল অবস্থান ভেক্টর। এই দুইটা অবস্থান ভেক্টরের পার্থক্যকে বা পরিবর্তনকে আমরা বলি হচ্ছে সরণ ভেক্টর। তো আমরা এখন দেখব ভেক্টর রাশির যোগ বা বিয়োগ কিভাবে করা যায় এবং হচ্ছে বিভিন্ন সূত্র, রূপ দিয়ে বের করার বিভিন্ন সূত্র, যেমন ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র। আরো যে দুটি সূত্র আছে সেটি হচ্ছে সামান্তরিক সূত্র এবং উপাংশ বিভাজনের সূত্র। এই দুটো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি হচ্ছে ভেক্টর যোগ বিয়োগ। ভেক্টর যোগ অথবা বিয়োগ করতে হলে আমাদের অবশ্যই একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভেক্টর দুটো অবশ্যই সমজাতীয় হবে, সমজাতীয় হতে হবে। অর্থাৎ এ এবং বি ভেক্টরকে যদি আমরা যোগ করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এ এবং বি ভেক্টর যেন সমজাতীয় থাকে। যেমন আমরা যদি এটা বলের হয় এবং বিও যদি বলের একটা ভেক্টর হয় তখন আমরা এই দুইটা পরস্পর যোগ করতে পারবো, কিন্তু এ যদি বল ভেক্টর হয় এবং বি যদি সরণের অন্য কোনো টাইপের ভেক্টর হয়, সরণ বা অন্য কোনো টাইপের ভেক্টর হয়, সেই ক্ষেত্রে আমরা ওই দুইটা যোগ করতে পারবো না, কারণ দুইটা সমজাতীয় নয়। বল এক ধরনের ভেক্টর, সরণ আরেক ধরনের ভেক্টর। আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই ভেক্টর দুইটা সমজাতীয় যেন হয়। তো দুইটা ভেক্টরকে পরস্পর আমরা কিভাবে যোগ করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে এখানে একটা ভেক্টর আছে হচ্ছে এ এবং এখানে একটা ভেক্টর আছে হচ্ছে বি। তো এই দুইটা ভেক্টরকে আমরা যেভাবে যোগ করতে পারি সেটা হচ্ছে এর সাথে আমাদের বি যোগ করতে হবে। তো আমরা জানি যে ভেক্টর যদি, যেমন বি ভেক্টরটা এখানে আমরা জানি ভেক্টরের অবস্থান পরিবর্তন করা যায়, স্থানান্তর করা যায় তাদের মান এবং দিককে অপরিবর্তিত রেখে, তাহলে আমরা বি ভেক্টরটাকে এখানে আনতে পারি। তো আকার নিয়ম হচ্ছে অবশ্যই
প্রথমে যে ভেক্টরটা থাকবে তার শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করতে হবে। তো আমরা যদি বি ভেক্টরের পাদবিন্দু যোগ করি, তো সেই ক্ষেত্রে আমরা বি কে এখানে স্থানান্তর করে দিতে পারি। এখানে স্থানান্তর করলে বি ভেক্টরটা এরকম আসবে। এভাবে আমরা এ আর বি কে সংযোগ করে একই ক্রমে তাদের যোগফলটা বের করতে পারি। যোগফল যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের যে শীর্ষবিন্দু আছে সেটা যোগ করলে বিপরীত ক্রমে যে ভেক্টরটা প্রকাশ করবে সেই ভেক্টরই হচ্ছে এ এবং বি এর লব্ধি প্রকাশ করবে বা যোগ প্রকাশ করবে। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা এই রেখাটা পাই বা এই ভেক্টরটি পাই। তো এটি হচ্ছে এ এবং বি এর লব্ধি প্রকাশ করবে এবং এটাকে যদি আমরা সি দ্বারা ডিনোট করি, তো তখন আমরা বলতে পারবো হচ্ছে a plus b equal to c। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একাধিক ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুকে যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। তারপর আমরা দেখি যে ভেক্টর বিয়োগ আসলে এখানে যেটা সেটা হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে a প্লাস মাইনাস b। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে ভেক্টর বিয়োগ আসলে আর কিছুই নয়, সেটা হচ্ছে যদি একটা বিপরীত ভেক্টরকে আমরা যোগ করি সেটাই হচ্ছে আসলে ভেক্টর বিয়োগ। যেমন a একটা ভেক্টর আছে আর b আর একটা ভেক্টর আছে, কিন্তু এখানে a এর বিপরীত হচ্ছে b ভেক্টর, কারণ এর আগে মাইনাস আছে, মাইনাস থেকে মনে হচ্ছে a হচ্ছে b এর বিপরীত। এই একটা ভেক্টরকে তার বিপরীত ভেক্টর দ্বারা যোগ করা যে কথা, দুইটা ভেক্টরকে পরস্পর বিয়োগ করা একই কথা। তারপর আমরা আসি হচ্ছে ত্রিভুজ সূত্রে। ত্রিভুজ সূত্রে কি বলা হয়েছে যে একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর যদি পর্যায়ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে তাহলে ওই তাদের তৃতীয় বাহুটা হচ্ছে ওই দুইটা বাহু বরাবর যে দুইটা ভেক্টর কাজ করতেছে তার লব্ধি প্রকাশ করবে, অবশ্যই সেটা বিপরীত ক্রমে। তার মানে এই একটা ত্রিভুজের এবি বরাবর একটা বাহু ভেক্টর কাজ করতেছে এবং বিসি বরাবর আরেকটা ভেক্টর কাজ করতেছে এবং এই বাহুটা হচ্ছে তাদের তৃতীয় বাহু। তাহলে এই বাহুটা হচ্ছে এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে বলতে হচ্ছে এইটা যেদিকে কাজ করতেছে, যেমন এইটা কাজ করতেছে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, কিন্তু তাদের লব্ধি কাজ করবে ক্লকওয়াইজ। তার মানে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি হচ্ছে অপর দুই বাহুর লব্ধি প্রকাশ করবে। এটি হচ্ছে ত্রিভুজ সূত্র। তারপর আমরা আসি হচ্ছে বহুভুজ সূত্রে। বহুভুজ সূত্রে যেটা বলা হয়েছে যে দুই বা ততোধিক বাহু বা অনেকগুলো বাহু মিলে যে একটা বহুভুজ সৃষ্টি হয়, ওই বহুভুজের লব্ধি প্রকাশ করবে হচ্ছে প্রথম বাহুর পাদবিন্দু থেকে একদম শেষ বাহুর শীর্ষবিন্দু যদি যোগ করি তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ওই বহুভুজের লব্ধি প্রকাশ করবে। যেমন এখানে প্রথম ভেক্টরের পাদবিন্দু হচ্ছে ও পয়েন্টটা এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে ডি পয়েন্ট। এই দুইটা পয়েন্ট আমরা যোগ করলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এই বহুভুজের লব্ধি প্রকাশ করবে। তার মানে ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ইকুয়াল টু হবে হচ্ছে ওডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একইভাবে আমরা যদি আরেকটাও বের করতে চাই যে এদিকে আমরা যদি আরেকটা ভেক্টর নিই ই, তাহলে তখন লব্ধি কোনটা প্রকাশ করবে? তখন লব্ধি প্রকাশ করবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে, তো তখন এটা হবে লব্ধি। এভাবে আমরা যদি এই পয়েন্টের লব্ধি বের করতে চাই তখন আমরা এই রেখাটা যোগ করে দিলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ওএ প্লাস এবি প্লাস বিসি এতটুকুর লব্ধি প্রকাশ করবে। তাহলে এখান থেকে আমরা যদি এই সম্পূর্ণটার লব্ধি বের করতে চাই তাহলে সেটা লিখতে পারবো হচ্ছে যে ওএ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি ইকুয়াল টু হবে ওই। এবারে আমরা একটা বহুভুজের লব্ধি বের করতে পারি।